ঘরের দরজার কাছে জানালাটা দিয়ে বারবার বাইরের দিকে তাকিয়ে দেখছিল কাবেরী। এতটা সময় হয়ে যাওয়ার পরেও অখিলেশ এখনো বাড়ি ফিরল না কেন, সেটাই সে ভাবছিল। ঘড়ির দিকে তাকাতেই দেখা গেল রাত 8টা বেজে গিয়েছে। এতটা দেরি কখনো অখিলেশ করে না। তার উপর দুবার মোবাইলেও চেষ্টা করেছে, কিন্তু মোবাইলটা কেউ ধরছে না। বুকের ভেতর দুশ্চিন্তায় গুমড়ে ওঠে কাবেরী। তাছাড়া আজকাল চারপাশে যা হচ্ছে, রাতের বেলা ছেলে মেয়ে কেউ বাইরে থাকলে চিন্তার অবশেষ থাকে না। কাবেরী বলে উঠল, আরে অঞ্জনা, তোর বাবার সঙ্গে তোর কথা হয়েছে? সে তো আবার আমার ফোন ধরে না। সন্ধেবেলায় বাবাকে ফোন করেছিলাম, আমার একটা বই দরকার ছিল। আসার সময় সেটা নিয়ে আসার কথা বলেছিলাম। বাবা বলেছিল নিয়ে আসবে, কিন্তু তারপর তো কোনো কথা হয়নি। কেন? কেন আবার কি? এতটা সময় হয়ে গেল এখনও বাড়ি ফিরল না। অফিস থেকে তো 6টার মধ্যে বেরিয়ে পড়ে। তাহলে এতক্ষণ তো সময় লাগার কথা নয়। কোথায় গেল বলতো? আরে সবসময় অফিস থেকে বেরিয়ে বাড়ি ফিরবে এমন কোনো কথা আছে নাকি? অন্য কোনো কাজও তো থাকতে পারে, বা অন্য কোথাও তো যেতে পারে। সবসময় তুমি এমন বাবাকে বেঁধে রাখার চেষ্টা করো না। সে তুই বুঝবি না। তোদের এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এসব ব্যাপার কখনোই বুঝবে না। তুই যা করছিস কর। কাবেরী একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ প্রায় 20টা বছর তাদের দাম্পত্য সংসার। ছোটখাটো খুঁটিনাটি ঝগড়াঝাটি সবকিছু লেগেই থাকে বটে, তবে মাসখানেক ধরে অখিলেশের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন সে লক্ষ্য করেছে। তারপর থেকে একটু বেশি করে, যাকে বলা যায়, নজর রাখতে শুরু করেছে। কিন্তু এমনটা কখনোই হয়নি, আজই এমনটা হলো। আবার মোবাইলটা তুলে চেষ্টা করতেই অপর প্রান্তে রিং হয়ে গেলেও কেউ ফোন ধরল না। কাবেরীর কপালে চিন্তার মেঘ দানা বাঁধতে শুরু করে। বাইরে অন্ধকার জড়িয়ে এসেছে, আকাশে কালো মেঘ রয়েছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। ফোনটা তুলে কাবেরী দেখতে পেল অফিসের নাম্বার থেকে ফোন আসছে। তাড়াতাড়ি মোবাইলটা কানে চেপে ধরে কিছু বলতে যাবে, তার আগে অপর প্রান্ত থেকে গম্ভীর একটা গলায় কেউ বলল, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি কাবেরী বলছি। কিন্তু আপনি কে? আর আপনার কাছেই বা এই ফোনটা কেন? আমি রুদ্রপুর থানা থেকে বলছি। আমার নাম শশধর দাস। দেখুন, একটা ঘটনা ঘটে গেছে। এই মোবাইলটা যার, তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন। রুদ্রপুর হাইওয়ের পাশের একটা ঝোপের কাছে তার ডেড বডিটা পাওয়া গেছে। আপনি খুব তাড়াতাড়ি থানায় একবার চলে আসুন, ডেড বডি শনাক্ত করতে হবে। কথাটা শুনে হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাওয়ার জোগাড় হলো। ফোনের অপর প্রান্ত থেকে লোকটা তখনও হ্যালো হ্যালো করে চলেছে, কিন্তু কাবেরী সেসব শুনতে পাচ্ছে না। কিছু একটা ব্যাপার যে হয়েছে, মায়ের গলা শুনেই অঞ্জনা বুঝতে পেরেছিল। মোবাইলটা রেখে তাড়াতাড়ি সে এগিয়ে আসে পাশের ঘরের দিকে। মায়ের বিফল অবস্থা এবং মোবাইলটা বিছানার একপাশে পড়ে থাকতে দেখে সে তাড়াতাড়ি এগিয়ে এসে মোবাইলটা তোলে। কাবেরীর মুহ্যমান অবস্থা, সে দেয়ালের কাছে হেলে পড়েছে, চোখের কোণ বেয়ে জল। অঞ্জনার বুকের ভেতরটা কেমন যেন হচ্ছিল, তবুও নিজেকে সামলে নিয়ে সে মাকে সামলায়। তারপর বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টির মধ্যেই বেরিয়ে যায় পাশের বাড়িতে তার বাবার একমাত্র বন্ধু বিশু সরকারকে ডাকার জন্য। তার মানে আপনি বলতে চাইছেন রাতের বেলা কেউ একজন লোকটাকে খুন করে হাইওয়ের পাশে ঝোপের কাছে ফেলে দিয়ে গেছে, আর তার কাছ থেকে কোনো কিছু চুরি হয়নি? তাহলে হঠাৎ করে একটা লোককে খামোখা এমন ভাবে মারতে যাবে কেন? দেখুন মিস্টার বসু, আমি আমার দিক থেকে যতটা সম্ভব তদন্ত করেছি। পরে মৃতদেহের পরিচিত লোকজনের সঙ্গে ছাড়া তার অফিস থেকে শুরু করে সব জায়গায় খোঁজ খবর করেছি, কিন্তু এমন কোনো লিড পাওয়া যায়নি যেটা থেকে কাউকে সন্দেহ করা যায়। দেখুন, মোটিভ তো একটা না একটা আছেই। বর্তমানে প্রত্যেকটা অপরাধের পেছনে যে কোনো 3টে মোটিভ কাজ করে। 1 নম্বর টাকা পয়সা, 2 নম্বর প্রতিশোধ, আর কোনো কিছু না হলে ক্ষমতা। এই 3টে ছাড়া আরেকটা জিনিসও কাজ করে, তবে সেটা সুস্থ মানুষদের ক্ষেত্রে নয়। কিন্তু এটা যদি সিরিয়াল কিলিং হতো, তাহলে তো 2 সপ্তাহের মধ্যে কিংবা এর আগে পরে
একটা খুন তো হতেই পারতো। আর আপনার কথা অনুযায়ী খুনের ধরনটা সিরিয়াল কিলারের সঙ্গে তো মিলছে না। রুদ্রপুর থানায় বসেছিল সরঞ্জিত বসু। আজ সকালেই স্পেশাল কলে তাকে রুদ্রপুর থানায় আনা হয়েছে। যদিও ব্যাপারটা কয়েকদিন ধরেই চলছিল, আজ সকালে রুদ্রপুরে আসতে পেরেছে সরঞ্জিত। এসে উঠেছে এখানকার পুলিশ কোয়ার্টারে। আর তাই আজ সকালে অখিলেশ হালদারের খুনের কেসের ব্যাপারে তদন্তকারী অফিসার শশধর দাসের কাছ থেকে পুরো ব্যাপারটাই তিনি বুঝে নিচ্ছিলেন। দেখুন মিস্টার বসু, আপনি যদি এই কেসে কোনো কিছু বার করতে পারেন তাতে আমার আপত্তি নেই। সত্যি বলতে কি, সামনে ইলেকশন, তার উপর এই রুদ্রপুর এলাকাও তো ছোট নয়। নানা ব্যাপার নিয়ে আমায় ব্যস্ত থাকতে হয়, তাই কোনো কিছু লিড না পেয়ে সত্যি বলতে আমি নিজেই তাড়াহুড়ো করে উপরে ব্যাপারটা জানিয়েছিলাম, যদি কেউ সাহায্য করে। তাছাড়া আজকাল তো পুলিশের নানা গোয়েন্দারা বিভিন্ন কেসে হাত দিয়ে থাকে। যেমন আপনি এসেছেন, আমি নিশ্চিন্ত হয়েছি। ফাইল আপনাকে আমি দিয়ে দিচ্ছি, এখন আপনি দেখে শুনে নিয়ে নিজের মতো করে কাজ করুন। হ্যাঁ, সে তো ঠিকই, সে তো আমি নিজের মতোই কাজ করব, সেটা কোনো কথা নয়। ফাইলে কাজের কোনো কথা লেখা আছে বলে তো আমার মনে হয় না, কারণ যদি সেটা লেখা থাকতো তাহলে তো কেসটা আপনি এতক্ষণে সমাধানই করে ফেলতে পারতেন। আর যাই হোক, এখানে তো প্রত্যক্ষদর্শী কেউই নেই। তাহলে মৃতদেহটা প্রথম দেখেছিল কে? হাইওয়ের কাছে একটা ঝোপের ধারে মৃতদেহটা পড়েছিল। একজন বাইকার বাইক থামিয়ে বাথরুম করার জন্য ঝোপের দিকে গিয়েছিল। তখনই তার সন্দেহতে মোবাইলের টর্চ জেলে ব্যাপারটা দেখে, আর সেটা দেখেই সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেছিলেন। প্রত্যক্ষদর্শী সেই লোকটি ভয় পেয়ে সেখান থেকে চলে গেলেও পরে আমরা তাকে ট্রেস করি এবং তার সঙ্গে কথা বলে জানতে পারি সে রুদ্রপুর কেন, আশেপাশের এলাকার লোকই নয়, এখান থেকে হাইওয়ে ধরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। তার সঙ্গে তার বাইকের পেছনে তার স্ত্রীও ছিল। দুজনের বয়ানই একেবারে স্পষ্ট। তা মৃতদেহর আশেপাশ থেকে কিছু পাওয়া গেছে? মৃতদেহের শরীরে ক্ষত কিংবা অন্য কিছু? মৃতদেহের শরীরে ক্ষত বলতে একটাই, গলার কাছে ভালো একটা ছুরি দিয়ে গলার নলিটা কাটা। তাছাড়া গোটা শরীরে আর কোনো হাতাহাতি কিংবা ধস্তাধস্তির চিহ্ন মাত্র নেই। সব থেকে বড় সমস্যাটা হলো অখিলেশ হালদারের মোবাইল ঘেটে কিন্তু তার বাড়ির লোক এবং তার পাশের এক পরিচিত বন্ধুর নাম্বার ছাড়া আর কারোর সঙ্গে খুব বেশি কথা হয়েছে বলে অন্য কোনো প্রমাণ পাওয়া যায় না। মৃত্যুর আগে বেশ কয়েকদিনের মধ্যে তার কথা হয়েছে মাত্র এই 3 জনের সঙ্গে, তাও খুব কম সময়। অফিসে থাকাকালীন সময়ে তিনি কারোর সঙ্গে মোবাইলে তেমন কথা বলতেন না। ইনফ্যাক্ট বলতে গেলে তার বাড়ির লোকের কথা অনুযায়ী মোবাইল খুব একটা ব্যবহারও করতেন না। তাহলে আজকে স্মার্টফোনের সময়ে তার মতন কিপ্যাড ফোন কে আর ব্যবহার করে বলুন তো? ফাইলটা আমি নিয়ে যাচ্ছি, দেখে শুনে দেখি কিছু বের করতে পারি নাকি। আজকের দিনটা ব্যাপারটা বুঝলেন? কাল থেকে না হয় তদন্ত শুরু করব। বলছিলাম যে পুলিশের কোয়ার্টারে তো আপনার থাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু সেখানের ব্যবস্থা খুব একটা ভালো নয়। মানে ঘরগুলো যেমন ছোট ছোট, তেমন জল আলো কোনো কিছুই ঠিকঠাক ভাবে সবসময় পাওয়া যায় না। তার চেয়ে বরং আমি যেখানে থাকি সেখানে যদি আপনার থাকার ব্যবস্থা করি। আরে, পুলিশের জন্য বরাদ্দ কোয়ার্টারে নিশ্চয়ই মানুষই তো থাকে, কেউ না কেউ তো থাকে। আমার কোনো অসুবিধা হবে না, চিন্তা করবেন না। তবে আপনার অফারের জন্য কিন্তু ধন্যবাদ। বেশি আরাম হয়ে গেলে হয়তো কেসটা নিয়ে মাথা ঘামাতেই ভুলে যাব। আচ্ছা, চলি মিস্টার দাস, পরে দেখা হবে আবার। গোটা দিন ধরে সে ফাইলটা ভালো করে পড়ে দেখল। সত্যি বলতে তেমন কোনো জায়গা নেই যেখান থেকে আবার নতুন কিছু ধরা যায়। অখিলেশ হালদার ভালো মানুষ, তার সঙ্গে শত্রুতা বলতে তার অফিস কিংবা বাড়ির আশেপাশে তেমন কিছুই নেই। তার পরিবারে আছেন তার স্ত্রী কাবেরী হালদার এবং তাদের 18 বছরের মেয়ে অঞ্জনা হালদার। বয়ান থেকেও এমন কিছুই খুঁজে পাওয়া যায়নি যেগুলো আসলে কোনো সমস্যা তৈরি করতে পারে। তারপর রয়েছে তার পাশের বাড়ির বিশু সরকার, তারও পরিবার আছে এবং বিশু সরকারের বয়ানেও অখিলেশ হালদারের তেমন কোনো সত্যি কথা জানা যায়নি। ফাইল বন্ধ করতে করতে সরঞ্জিত নিজের মনেই বলল, যে লোকটার কোনো শত্রু নেই জীবনে, তার মানে এমন কোনো ব্যাপার নেই যেটা তারা অপরাধ বলে প্রমাণ করে। তাহলে এমন একটা লোককে মরতে হলো কেন? শুধুমাত্র কিপ্যাড ফোন ব্যবহার করার জন্য? নিজের কৌতুকে যেন নিজেই হেসে উঠল সরঞ্জিত। আর ঠিক তখনই তার মোবাইলটা বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে ঘড়ির সময়টা দেখে অবাক হলো সে। প্রায় 9:30 বাজতে চলেছে।
একটু আগেই থানার অফিসার দাসের পাঠানো লোকের কাছ থেকে রাতের খাবারটা নিয়ে খাওয়া দাওয়া সেরে সে বিছানায় শুয়েছিল। শশধর দাস মিথ্যে বলেনি। এখানকার পাখা যতটা ঘোরে ততটা হাওয়া হয় না, কিন্তু 9:30টার সময় হঠাৎ কে ফোন করছে, কেনই বা করছে? কথাটা ভেবে মোবাইলটা তুলতেই অপর প্রান্ত থেকে সায়ন্তিকা বলে উঠল, এই, তোর কি ব্যাপার বলতো? দুদিন ধরে তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। কোথায় আছিস তুই? আরে আমি রুদ্রপুর এসেছি একটা কেস হাতে নিয়ে, কিন্তু তুই আমাকে যোগাযোগ করছিস কেন? আমার মামার বাড়িতে অনেক পুরনো একটা সোনার বিষ্ণু মূর্তি আছে, আমাদের পারিবারিক সম্পত্তি। তাছাড়া সোনার মূর্তি হিসেবেও তার দাম অনেক। দুদিন আগেই খবরটা আমি পেয়েছি, মানে মামার বাড়ি থেকে আমার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এসব ব্যাপারে পুলিশ যে কিভাবে কাজ করে তা তো তুই ভালো করেই জানিস, তাই পুলিশকে ভরসা করতে পারি না। তার জন্যই তোকে যোগাযোগ করছিলাম। তুই যদি একবার এসে ব্যাপারটা দেখতি ভালো হতো। তার মানে পুলিশের কাজ ছেড়ে দিয়ে আমি এখন তোর মামার বাড়িতে গিয়ে সোনার বিষ্ণু মূর্তি খুঁজতে যাব? গোটা ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমার মনে হচ্ছে ওই মূর্তিটা এখনো বাড়ির কোথাওই আছে, তুই কিছু জানিস না। আমার মামার বাড়ির লোকেরা যাকে বলে একেবারে আধ্যাত্মিক লেভেলের চরম পর্যায়ে, তাই সেই দিক থেকে দাদু যে কথা বলে তার কিন্তু নড়চড় হয় না। দাদু এখনো বলছে সে মূর্তিটা বাড়িতেই কোথাও আছে, কিন্তু চট করে খুঁজে পাওয়া যাবে না। আর সেই ব্যাপারেই তোকে আমি আসতে বলছি। দেখ, আমি তোকে এটা বলবো না যে এখানে এসে আমাদের এই কেসটা একটু সমাধান কর, তবে এটা বলবো একবার এসে দেখতে পারিস। সে আমার আপত্তি নেই, তোর সঙ্গে একটু মজাই করছিলাম। যাই হোক, একটু ফাঁকা হলেই আমি যাব, বুঝলি? কিন্তু ব্যাপারটা হলো, হাতে যে কেসটা নিয়েছি সেটা তো সমাধান না করে যেতে পারবো না। তুই তো জানিস পুলিশের গোয়েন্দা হওয়ার ঝামেলা কতখানি। নিরাপদে নির্বিঘ্নে কাজ করতে পারি সে কথা ঠিকই, নিজের মতো করে চলতেও পারি, সেটা নয়, কিন্তু সমস্যাটা হলো ফলাফল তো আমাকেও দিতে হয় বাবা, আর সেটাই হলো আসল সমস্যা। এসব ব্যাপার নিয়ে আমি তোর সাথে কথা বলতে চাই না। তুই হাতের কাজ সেরে আমার এখানে আসিস আর আমার সঙ্গে মামার বাড়িতে যাবি, সেই কথাটা কিন্তু ভুলিস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছি শোন না, একটা কথা আমাকে একটু বল তো। একটা লোক মারা গেছে, ঠিক আছে, অথচ তার কোনো খারাপ রেকর্ড নেই, এমন কোনো অপরাধও সে করেনি যার জন্য কেউ তার উপর প্রতিশোধ নিতে পারে। লোকটা মারা গেছে রাতের বেলা অফিস থেকে ফেরার পথে, গলার নলি কাটা, অথচ তার কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছুই চুরি হয়নি। অর্থাৎ ছিনতাইয়ের কেস নয় এটা, কেউ কোনো প্রতিশোধ নয়, সিরিয়াল কিলিং নয়। এটা আমার মনের দিক থেকে একেবারে আমি নিশ্চিত। তাহলে একটা লোককে কেন কেউ মারতে পারে বলতো? পুলিশ কোনো কিছু খুঁজে পাচ্ছে না, তার মানে এমন কোনো একটা ব্যাপার আছে যেটা হয়তো সবার চোখের সামনেই আছে। তুই তো নিজেই বলিস অনেক সময় লিড আমাদের হাতের খুব সামনেই থাকে, অথচ সেটা এত সহজ হয় যে আমরা তার দিকে গুরুত্বই দিই না, অন্যদিকে খোঁজাখুঁজি করি। তার মানে তুই বলছিস পুলিশের সঙ্গে আমিও এমন কিছু একটা লিড এড়িয়ে যাচ্ছি যেটা আমাদের কেসের মেন জিনিস? একদমই তাই, আমারও সেটাই মনে হচ্ছে। তাছাড়া আমার আরেকটা কাজ করতো, কেস ফাইলের কয়েকটা ছবি তুলে আমি পাঠিয়ে দে, মানে মেইন যেগুলো জানা দরকার সেগুলো একবার দেখি। তুই কেসটা শুরু করছিস কবে থেকে? পুলিশের কাছে আমি আগেই সব বলেছি মিস্টার বসু, তবু আপনি যখন জানতে চাইছেন তখন বলি। প্রায় 2 মাস ধরে একটা পরিবর্তন আমি লক্ষ্য করছিলাম, কিন্তু এমন কোনো পরিবর্তন নয় যেটা চট করে ধরা যায়। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে কিছু একটা লুকিয়ে যাচ্ছিল আমার থেকে। এ কথাটা মিসেস হালদার আমাদের আগেই বলেছিলেন, কিন্তু সমস্যা হলো অখিলেশ বাবুর মধ্যে এমন কিছু পরিবর্তনের ব্যাপার তো আমরা বুঝতেই পারিনি। সেটাই তো বড় সমস্যা। আমি যদি কিছু বুঝতে পারতাম তাহলে তো সেটা বলতাম। এমনকি আমি জিজ্ঞাসা করার পরেও এ ব্যাপারে আমায় কিছু বলেনি, অথচ পরিবর্তন যে কিছু একটা হয়েছিল সেটা বুঝতে পারছিলাম। তাছাড়া যেদিনও মারা যায় সেদিন একটু দেরি হচ্ছিল। প্রত্যেক দিন
ওর 6টায় অফিস ছুটি হয়, খুব দেরি হলেও 7টার মধ্যে ও বাড়ি চলে আসে। কিন্তু 2 মাস ধরে এই সময়ের মাঝে মাঝে পরিবর্তন হচ্ছিল। তার মানে এমনও হতে পারে যে অফিস থেকে বেরিয়ে মিস্টার হালদার অন্য কোথাও যাচ্ছিলেন। কিন্তু অন্য কোথায় যাচ্ছিলেন? মোবাইলে অন্য কারোর কোনো নাম্বার পাওয়া যায়নি, এমনকি কোনো টেক্সটও নেই। অখিলেশ স্মার্টফোন ব্যবহার করে না। হয়তো এমন কারোর সঙ্গে দেখা হচ্ছিল যে ওর সঙ্গে ফোনে যোগাযোগ করেনি কোনো একটা নির্দিষ্ট কারণে। আচ্ছা, এই অখিলেশ বাবুর সঙ্গে আপনার শেষবার কখন দেখা হয়েছিল এবং কি কথা হয়েছিল একটু মনে করে বলুন তো। সকালবেলার অফিসে যাওয়ার সময় আমি বললাম, তোমার কি শরীর খারাপ হয়েছে? কিছুদিন ধরে কেমন অন্যমনস্ক বলে মনে হচ্ছে, কি ব্যাপার? কই না, তেমন কিছু না, আসলে অফিসে কাজের চাপ বেড়েছে তাই আর কি। আর বুঝতে তো পারছো দেরি হচ্ছে। যদিও তোমার এর আগেও দেরি হয়েছে কখনো কখনো, কিন্তু এমন কিছু মনে হয়নি। আরে তুমি এমনি এমনি ভাবছো, ওসব কিছু না। চিন্তা করো, অফিসে কাজের চাপ চলছে তাই, তারপরে সব ঠিক হয়ে যাবে। অখিলেশের ব্যাপারে কাবেরী এবং তার মেয়ে অঞ্জনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে। কাজের কাজ তেমন কিছুই হয় না। বাইরে বেরিয়ে শশধর বলে, কথা বললেন, তবে আমরা যেমন জেরা করেছি তেমন জেরার থেকে আলাদা আর কিছুই উনি বলেননি। কিন্তু একটা মানুষের 2 মাসের মধ্যে কাজ কিংবা অন্য কারণে পরিবর্তন তো আসতেই পারে, এই ব্যাপারে তো আমরা কিছু করতে পারি না। কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা ঠিক তেমন নয়। আচ্ছা, অখিলেশ বাবুর অফিসের নিচে আপনি জেরা করেছেন, এখানকার লোকজনের সঙ্গে কথাবার্তা বলেছেন? আমরা সেখানে যাচ্ছি, চলুন আপনিও কথা বলে দেখবেন। পুলিশ কথা বলে তো কিছুই বার করতে পারেনি, আপনি যদি কিছু বার করতে পারেন। প্রায় 15টা বছর অখিলেশকে দেখছি এমনভাবে আমাদের সঙ্গে কাজ করতে। কত লোক এলো, কত লোক গেল, কিন্তু অফিসে ওর নাম সবাই করে। যেমন ভালো কাজ করে তেমন সৎ এবং ভালো মানুষ। কিন্তু ভালো মানুষের মানে 2 মাস ধরে হঠাৎ কি এমন পরিবর্তন হয়েছিল যে এ ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? পরিবর্তন কি হয়েছিল বলতে পারবো না, তবে হ্যাঁ, 2 মাস ধরে তাকে কেমন যেন অন্য মন দেখতে পেতাম। মাঝে মাঝে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেত, আবার মাঝে মাঝে অনেক দেরি করে বের হতো। আগের মতো কথাও বলতো না, যেন যেন কিছু একটা ভাবতো মাঝে মাঝে। কিন্তু এই কথা তো আপনি আমাদের আগে বলেননি। আগে জেরা করার সময় আপনি বলেছিলেন আপনি তেমন কিছুই দেখেননি। আসলে বুঝতেই পারছেন, একটা খুন হয়েছে, তারপর গোটা অফিস নিয়ে সমস্যা। অফিসে তো আমাদের ম্যানেজার বলেই দিয়েছিল, অফিসের কারোর সঙ্গে যদি এই ব্যাপারে কোনো রকম যোগাযোগ থাকে তাহলে তাকে সঙ্গে সঙ্গেই ছাঁটাই করা হবে। বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করি স্যার, এইসব ব্যাপারে কেন থাকতে যাব? তবে এখন এই স্যার যখন কথাটা বললেন তাই বললাম। কিন্তু কেন অন্য মনস্ক থাকবেন? সে ব্যাপারে কোনো কিছু বলেননি আপনাদেরকে? কিছু বলেছিলেন? একটি মেয়ের কথা একদিন বলে ফেলেছিল, তার কলেজের সময়ের একটি মেয়ের কথা বলেছিল। মনে নেই, তবে এই 2 মাসের মধ্যেই হবে হয়তো, বা তার একটু বেশি। মেয়েটার সঙ্গে একদিন দেখাও হয়েছিল, তবে তারপরে আর তেমন কিছুই এই ব্যাপারে বলতে শুনিনি। পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক আছে কি জানি না স্যার, তবে ওই মেয়েটা কিন্তু একবার আমাদের অফিসেও এসেছিল। অফিসের নিচে মানে দারোয়ানের কাছে একটা চিরকুট দিয়ে পাঠিয়েছিল অখিলেশের সঙ্গে দেখা করবে বলে। আর সেই ঘটনাও প্রায় 1 মাস দেড়েক আগের কথা। সেদিন তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গেছিল, মেয়েটা চলে যাওয়ার অনেকক্ষণ পরে সে বেরিয়েছিল, তাই আর ব্যাপারটা তেমন কিছু মনে হয়নি। কিন্তু এখন আপনাদের কথাবার্তা শুনে কিন্তু ব্যাপারটা সন্দেহ হলো। সরঞ্জিতের মুখে হাসি ফোটে। এমন একটা লিডেরই প্রয়োজন তো ছিল। একটা মেয়ে যে ঘটনার মধ্যে জড়িয়ে রয়েছে সেটা বেশ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কথা বলেও এমন কিছু একটা আন্দাজ করতে পেরেছিল সরঞ্জিত। মেয়েটা অফিসে একবারই এসেছিল?
তারপর কখনো মেয়েটাকে আর কোথাও দেখা গেছে? আমি বলতে পারবো না স্যার, তবে অখিলেশ কখনো অফিসে মোবাইল সেভাবে ব্যবহারই করতো না। খুব প্রয়োজন হলে টিফিনের সময় বাড়িতে ফোন করতো, তাছাড়া আলাদা কারোর সঙ্গে কথাবার্তা বলতেও কখনো দেখিনি। ওই মেয়েটা যদি একবারের পরে এসে থাকে কখনো, সেটা তো দারোয়ান বলতে পারবে, আমি সে বিষয়ে কিছুই বলতে পারবো না স্যার। সরঞ্জিত কি মনে করে শশধর দাসকে সেখানে বসিয়ে রাখলো অখিলেশের সহকর্মীদের সঙ্গে কথা বলে আরও কিছু কথা বার করার জন্য, এবং নিজে নেমে গেল অফিসের বাইরে দারোয়ানের কাছে। তুমি এখানে কত বছর ধরে কাজ করছো? 6 বছর ধরে। আমি শুনেছি আপনারা এই অখিলেশ বাবুর খুনের ব্যাপারে এসছেন। বড় ভালো মানুষ ওই অখিলেশ বাবু, বিশ্বাস করবেন না আর কাউকে বলবেন না। মাঝে মাঝে সমস্যায় পড়ে অখিলেশ বাবুর কাছে কিছু টাকা ধার চাইলে সে টাকাটাও তিনি আমায় দিতেন। তার মানে তুমি তো নিশ্চয়ই চাও যে অখিলেশ বাবুকে যে খুন করেছে বা যারা খুন করেছে তাকে বা তাদেরকে খুঁজে বার করতে, তাকে শাস্তি দিতে, তাই তো? পুলিশকে বলিনি স্যার, আবার কি না কি হবে। আপনাকে বিশ্বাস করেই বলছি, আপনি কিন্তু কাউকে বলবেন না। ওই একটা মেয়ে মাঝে মাঝে কিন্তু অখিলেশ বাবুর সঙ্গে দেখা করতে আসতো, ওই ধরুন 1 মাস ধরে। তবে স্যার যেদিন মারা যান সেদিন কিন্তু মেয়েটা দেখা করতে আসেনি। সরঞ্জিতের বুকের ভেতর রক্ত যেন ঝিলিক দিয়ে ওঠে। একটা সূত্র সে দেখতে পাচ্ছে, এই সূত্র ধরে তাকে মেন জায়গা পর্যন্ত পৌঁছতে হবে। সুযোগ বুঝে একটা 100 টাকার নোট বার করে সেটা দারোয়ানের হাতে গুজে দিয়ে বলল, তোমার কোনো চিন্তা নেই, তোমার সঙ্গে যে আমার কথা হয়েছে সে ব্যাপারে আমি কাউকেই বলবো না। আর আমি পুলিশের লোক নই, পুলিশের সঙ্গে থাকলেই আর পুলিশ হওয়া যায় না, বুঝলে? আমি অন্য লোক, আমি অখিলেশ বাবুকে ব্যক্তিগতভাবে চিনি, তাই তাকে কে খুন করেছে সেটা আমি বার করতে চাই। এরপর দারোয়ান যা বলল তার মানে দাঁড়ায় অনেকটা এরকম। মেয়েটার সঙ্গে প্রথম অখিলেশবাবুর দেখা হয়েছিল অফিস থেকে বেরিয়ে রাস্তার কাছে, উল্টো দিকের চায়ের দোকানের কাছে দাঁড়িয়ে অখিলেশবাবু এবং মেয়েটি অনেকক্ষণ কথা বলেছিল। সে ব্যাপারটা দারোয়ান নিজের চোখে দেখেছে, কারণ অফিসের সবাই চলে যাওয়ার পরে তার ছুটি হয়। এরপর 2-1 বার মেয়েটি দারোয়ানের কাছে আসতো। অফিসে একটা নিয়ম আছে, দারোয়ানের কাছে কেউ এলে চিরকুট দিয়ে তার কাছে পৌঁছতে হয়। সে যদি বাইরে আসে তাহলে বাইরে একতলায় যেখানে ক্যান্টিন রয়েছে সেখানে বসে কথা হয়। 2-1 বার মেয়েটি সেই ক্যান্টিনে এসেছে, তারপরে কিন্তু মেয়েটা আর কখনো আসেনি। তবে সরঞ্জিতের মনে হলো এরপরেও মেয়েটির সঙ্গে অখিলেশবাবুর দেখা হয়েছে, অথচ ফোনে কথা হয়নি, কোনো মেসেজ নেই। তাহলে ওরা যোগাযোগ করতো কি করে? এন্ট্রির খাতা খুলে প্রায় 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে 3 বার এই মেয়েটির এই অফিসে আসার খবর সরঞ্জিত জানতে পারল। এন্ট্রিতেই মেয়েটার নাম রয়েছে বিমলা রায়, কিন্তু কেন জানি সরঞ্জিতের মনে হলো নামটা ফেক। সে দারোয়ানকে আরও কিছু বলতে যাবে, তার আগেই হঠাৎ করে ওপর থেকে দ্রুতভাবে নেমে এলো শশধর। মোবাইলটা পকেটে ঢোকাতে ঢোকাতে সরঞ্জিতকে একপাশে ডেকে নিয়ে গিয়ে যা বলল তা শুনে কিন্তু তার অবাক হওয়ার বদলে মুখে একটা হাসি ফুটে উঠল। এইবার যেন মনে হচ্ছে খুনের আসল মোটিভটা একটু একটু করে সামনে আসছে। খুনের সূত্র এবং খুনের মোটিভ দুটোই একসঙ্গে খুঁজে পাওয়াটা কিন্তু সহজ ব্যাপার নয়। দুটো সূত্র না হয় আমাদের হাতে আছে, কিন্তু তারপর কি? ঠিক খুঁজে পাওয়া যাবে। তাছাড়া এই ব্যাপারে অখিলেশবাবু নিজেই আমাদেরকে সাহায্য করবেন। অখিলেশবাবু সেই বন্ধু বিশু সরকারের সঙ্গে একবার কথা বলতে হবে। আর আজ থাক, একটা অন্য কাজ আছে, কাল না হয় বলবো। দারোয়ানকে বিদায় জানিয়ে তার পরিচয় গোপন রাখা হবে এমন সান্ত্বনা দিয়ে ওরা সেখান থেকে বেরিয়ে যায়। সেদিন সন্ধ্যায় বাড়িতে ফিরে কেসের ব্যাপারটা একটা খাতায় লিখতে বসলো সরঞ্জিত। প্রথম হলো অখিলেশবাবু খুনের মোটিভ যদি এটা হয় তাহলে সময় সুযোগ সবকিছুই অপরাধীর কাছে ছিল, কিন্তু কোনো ধস্তাধস্তি কিংবা অন্য কোনো চিহ্ন নেই। শরীরে কোনো রকম কোনো ঘুমের ওষুধ কিংবা বিশেষ কোনো শ্রেণী। তাহলে একটাই কারণ হতে পারে, অপরাধী এবং যে এটা করেছে
দুজন যদি আলাদা আলাদা ব্যক্তি হয় তাহলে দুজন খুব ভালোভাবেই অখিলেশবাবুকে চিনত, কিন্তু সেক্ষেত্রে একজন আমাদের সাহায্য করতেই পারে। সেই রাতে ভালো করে ঘুম হলো না তার। অনেক রাতের দিকে কি মনে হতে মোবাইলটা তুলে নিয়ে সায়ন্তিকাকে ফোন করলো। রাত তখন প্রায় 2:30 বাজতে চলেছে। তোর এমন অদ্ভুত উদ্ভট সময়ে আমায় ফোন করার কথা মনে পড়ে কেন বলতো? এই এখনই শুতে যাচ্ছিলাম, একটা থ্রিলার উপন্যাস শেষ করে সবেমাত্র শুতে যাব, তখন তোর ফোন এলো। কি ব্যাপার বল। আচ্ছা, বলছি থ্রিলার উপন্যাসগুলো তোর এত বেশি ভালো লাগে কেন? কি বলছিস, সব সময় একটা থ্রিল থাকে না, মানে এই সাধারণ রোজকার মতন লাইফস্টাইলের মধ্যে এমন থ্রিল আর রোমাঞ্চ কিংবা গোয়েন্দা উপন্যাস অন্তত রাতের বেলা খানিকটা সময় পড়তে পারলেও বেশ ভালো লাগে। তাছাড়া এসব নিয়ে বসে থাকলে সারাদিনের সমস্ত চিন্তা মাথা থেকে বেরিয়ে যায়। তার মানে প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও নিজের সাধারণ স্বাভাবিক জীবনযাপনের বাইরে কোথাও একটা থ্রিল কিংবা অন্যরকম কিছু মাঝে মাঝে অ্যাকসেপ্ট করে থাকে, কি বলিস? কথাটা শুনতে একটু অন্যরকম হলেও আসলে কিন্তু তাই। যেমন মনে কর, আমরা নিজেরা সপ্তাহে একটা দিন নিজেদের সমস্ত কাজ থেকে বিরত রাখি, সেদিনটা আমরা কোথাও ঘুরতে যাই কিংবা নিজের মতো করে কাটাই, মুভি দেখি, বই পড়ি। আসলে সেদিনটা আমাদের এন্টারটেনমেন্টের জন্য। এমন ভাবে প্রত্যেকটা মানুষ মাঝে মাঝে কিছু এন্টারটেনমেন্ট খুঁজে বের করার চেষ্টা করে। আর সেসব ক্ষেত্রে আমরা যদি কখনো মানুষ বেছে নেওয়ার প্রয়োজন হয় তাহলে সেই সমস্ত মানুষকে তো আমরা বেছে নিই যাদের আমরা খুব ভালোভাবে চিনি। অবশ্যই, কিন্তু তুই এত কিছু বলছিস কেন বলতো? আমার কিন্তু কোথাও একটা গন্ডগোল মনে হচ্ছে। আমার মনে হচ্ছে তুই কোনো একটা কেসের ব্যাপারে এইভাবে সলভ করার চেষ্টা করছিস, তাই না? কি হয়েছে বলতো? সরঞ্জিত মাঝে মাঝেই কেসের ব্যাপারে সায়ন্তিকার কাছে সাহায্য নেয়। মাঝে মাঝে কেসের ব্যাপারে অনেক কিছু তাকে বলে থাকে। অনেকক্ষণ সময় নিয়ে কেসের বর্তমান সিচুয়েশনটা বেশ ভালো করে সায়ন্তিকাকে সে বুঝিয়ে দিল। সমস্ত কথা শুনে সায়ন্তিকা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমার মনে হয় ওই বিমলা নামের যে মেয়েটি, মানে যার আসল নাম অন্য কিছু, সেই মেয়েটির সঙ্গেই অখিলেশের কোনো সম্পর্ক আছে। ভালো করে দেখলে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। 2 মাস আগে এই মেয়েটির সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই অখিলেশ বাবুর জীবনটা পরিবর্তন হয়ে যায়। তার স্ত্রী, তার কলিগ, বাকিদের সবার কথা মতো কিন্তু সেটাই দাঁড়াচ্ছে। কিন্তু সমস্যা হলো, ওই মেয়েটি যদি অখিলেশ বাবুর সঙ্গে যোগাযোগ করে তাহলে তাদের ফোনে কখনো কথা হয়নি কেন? তাহলে কি আগে থেকেই কোনো একটা পরিকল্পনা ছিল? আচ্ছা, ধরা যাক বিমলা নামের মেয়েটি করেছিল, কিন্তু তার সঙ্গে তুই যেটা বলছিস তার সম্পর্কে যদি সব সত্যি হয়ে থাকে, তাহলে তো এটা একটা বড়সড় কেস। আরে বাবা, এটাই তো বলতে চাইছি। বড়সড় একটা স্ক্যামে অখিলেশ হালদার জড়িয়ে পড়েছিল, যদিও সে নিজেও মনে হয় না বুঝতে পেরেছিল বলে। আমার মনে হয় বুঝতে পারেনি, বুঝলি। কিন্তু আমি এটা বুঝতে পারছি না ফোন করার প্রয়োজন হলো না কেন। তাহলে কি অখিলেশ তাদের ব্যাপারে এমন কিছু জানতে পেরেছিলেন যেটা ওদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতো? সেটা নাও হতে পারে, হতে পারে ওদের প্ল্যানিংটাই এরকম কিছু ছিল। আর তারপরে ওরা এখান থেকে, কিন্তু ওরা যদি এখান থেকে পালিয়ে গিয়ে থাকে তাহলে? তার জন্যই তো আমায় কালকে বিশু সরকারের সঙ্গে একবার কথা বলতে হবে। বিশু সরকার অখিলেশ হালদারের পরিচিত কলেজ জীবন থাকে, বুঝলি তো। তাই তার অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগিয়ে দেখতে হবে একবার। আরও কিছুক্ষণ কথার পর সরঞ্জিত ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে সে মিস্টার দাসকে নিয়ে পৌঁছয় অখিলেশ হালদারের বন্ধু বিশু সরকারের বাড়িতে। বিশু সরকার শুধু অর্থবান নয়, রাজনৈতিক মহলে তার বেশ প্রভাব প্রতিপত্তি রয়েছে। শাসক দলের কি একটা পদে রয়েছেন। তবে বিশু সরকার নম্র, ভদ্র এবং সভ্য। তিনি খুব ভালোভাবেই ওদের সবাইকে ঘরে নিয়ে গিয়ে বসতে দিলেন।
চায়ের পর্ব শেষ হওয়ার পর নিজেই বললেন, পুলিশের ওপর আমার পুরো ভরসা আছে। দেখুন, সবকিছুর জন্য একটা সময় প্রয়োজন, সময় মতো সবকিছু হয়। তাই পুলিশকে আমি মাঝে মাঝে একটু খোঁচা যে দিইনি সে কথা বলবো না, কিন্তু তাদের সময় দিয়েছি। মিস্টার দাস নিজেই সে কথা ভালো বলতে পারবেন। সেটাই তো আমি মিস্টার বসুকে বলছিলাম, আসলে ওনার মতন ভালো মানুষ বলেই ব্যাপারটা এখন এমন ভাবে দেখছেন, না হলে অন্য কেউ হলে যে এতদিনে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাওয়ার মতো অবস্থা হতো। আচ্ছা বিশুবাবু, যে ব্যাপারে আপনার কাছে আসা, আপনি তো ওই অখিলেশ হালদারের সঙ্গে কলেজে পড়েছেন, তা কলেজ জীবন থেকেই আপনার এই রাজনীতি, যদিও সে ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই, তা আমি জানতে চাইছি আপনার কলেজ সার্কেলে এই অখিলেশ বাবুর সঙ্গে কোনো মেয়ের কোনো সম্পর্ক তৈরি হয়েছিল? কলেজ জীবনের কথা বলছেন? আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। কিন্তু ব্যাপারটা হলো, কলেজ জীবনে অখিলেশ একটু অন্যরকম ছিল, আরো বেশি শান্ত, নিরীহ, একটু গোবে চারা যাকে বলা যায়। তবে কলেজ শেষ করে একটা চাকরিতে ঢোকার বছর খানেকের মধ্যেই বিয়েটা করে ফেলেছিল। সেই ক্ষেত্রে কিন্তু অখিলেশের থেকে আমি একটু পিছিয়ে। আমি বিয়ে করেছি প্রায় 30 বছর বয়সে, আর অখিলেশ বিয়ে করেছে 25 বছর বয়সে। কিন্তু মেয়ের ব্যাপার, হ্যাঁ মনে পড়েছে, কলেজে একটা মেয়ে ছিল, আমাদের সঙ্গেই পড়তো। না না না, আমাদের সঙ্গে না, আমাদের থেকে নিচু ক্লাসে ছিল। মানে ওই আমাদের যখন ফাইনাল ইয়ার, তখন মেয়েটা ভর্তি হয়েছিল। তবে মেয়েটার প্রতি অখিলেশের একটা আকর্ষণ ছিল। মেয়েটার গানের গলা বেশ ভালো ছিল, আর অখিলেশ গান বাজনা পছন্দ করত। এখন ওসব নিয়ে আর থাকে না, তবে একসময় গান গাইতো। মনে পড়েছে, মেয়েটার কি যেন নাম ছিল, বিমলা। হ্যাঁ 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 হ্যাঁ, বিমলা। মেয়েটার নাম ছিল বিমলা চক্রবর্তী। রুদ্রপুরে বাড়ি ছিল না, তার বাড়ি নবাবগঞ্জের কাছে, সেখান থেকে আসতো। কিন্তু আপনি কি করে জানলেন? দেখুন, এক্ষেত্রে আবার একটু সাহায্য লাগবে। এই বিমলা রামের মেয়েটির সঙ্গে 2 মাস আগে অখিলেশবাবুর দেখা হয়েছিল। কোনো একটা কারণে অখিলেশবাবু তার সঙ্গে দেখা হওয়া কিংবা তার সঙ্গে কথাবার্তার ব্যাপারটা গোপন করে রেখেছিলেন। হতে পারে তিনি ব্যাপারটা হয়তো ছড়াতে চাননি, তার পরিবার কিংবা অন্যরা ব্যাপারটা কেমন ভাবে নেবে সেটাও হয়তো উনি ভেবেছিলেন। তো আমাদের মনে হচ্ছে এই বিমলা রামের মেয়েটি কোনো না কোনো ভাবে এসব কিছুর সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু সেটা কি করে হয়? তাছাড়া বিমলার বিয়ে হয়ে গেছিল সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে, তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায় না। নবাবগঞ্জের কাছে তার বাড়িতে খোঁজ খবর করে তার ব্যাপারে জানা যেতেই পারে, কিন্তু যদি সেই এলাকায় না থেকে অন্য কোথাও চলে যায় তাহলে তো। পালিয়ে যাবে কোথায়? কোথাও না কোথাও তো থাকতেই হবে। এদের পরিবার যদি থাকে তাহলে সেই পরিবারের সঙ্গে কোনো না কোনো কেউ না কেউ তো ঠিকই যোগাযোগ করবে। বিশু সরকার এতক্ষণ পরে ওদের কথার অর্থ বুঝতে পারে। মোবাইলটা তুলে নিয়ে কাকে যেন নবাবগঞ্জে বিমলা চক্রবর্তীর বাড়ির ব্যাপারে এবং তার শ্বশুর বাড়ির ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। কিন্তু আপনারা মনে করছেন অখিলেশকে বিমলা মেরেছে, কিন্তু সে মারতে যাবে কেন? দেখুন, অখিলেশ বাবুর অ্যাকাউন্ট থেকে প্রায় 1.5 লাখ টাকা কয়েকদিন আগে ক্যাশ তোলা হয়েছিল। সেই টাকাটা অখিলেশ বাবুর বাড়িতে কোথাও নেই। তার ব্যাপারে তার স্ত্রী এবং মেয়ে কেউ কিছু জানেও না। মাত্র 2 দিন আগে যে এই ব্যাপারটা ঘটেছে সেই ব্যাপারটা নজরে পড়েছে। এখন অখিলেশ বাবুর স্ত্রী কাবেরী হালদার কিন্তু এই 1 লাখ টাকাটা পাননি। তাহলে অখিলেশ বাবু কি করলেন টাকাটা, তাই না? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু আমি ভেবেছিলাম কোনো কারণে তুলে সেটা বাড়িতে রেখেছিল অখিলেশ। কিন্তু বৌদি যে টাকাটা খুঁজে পায়নি সেটাও শুনেছি। তাহলে আমাদের অনুমান ওই টাকাটা অখিলেশবাবু বিমলা নামের ওই মেয়েটিকে দিয়েছিলেন এবং সেই কারণেই তার খুন হয়। এরপর কেটে যায় 4টে দিন।
সেদিন সকালের দিকে সরঞ্জিত ফোনটা করে সায়ন্তিকাকে বলে, এদিকের ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হয়ে এসেছে। বিমলা নামের এই মেয়েটিকে ধরা গেছে, বুঝলি। তার নাম হচ্ছে বিমলা, মানে বিমলা রায়। চাপের মুখে পড়ে সে সমস্ত কিছুই স্বীকার করেছে এবং তার সঙ্গে ছিল তার হাজবেন্ড অতনু রায়। তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে। কেসটা মোটামুটি শেষ হয়ে এসছে। এখন অতনু রায় গ্রেফতার হলেই আমি এখান থেকে বেরিয়ে পড়বো। বাই দ্য ওয়ে, তোর মামার বাড়িটা কোথায় বলতো? মামার বাড়ি মুর্শিদাবাদে। আমি কলকাতাতেই আছি এখন। তুই ফিরে এলে তারপর একসঙ্গে এখান থেকে যাব। কিন্তু ব্যাপারটা কি হলো বল? এই সেদিন ফোন করে এত কিছু বললি, এর মধ্যে সবকিছু সমাধান হয়ে গেল? হয়েছিলটাই বা কি? তোর ওই থ্রিলার উপন্যাসের ব্যাপারটা আমার মনে একটা খটকা জাগিয়েছিল, আর তারপর এই ব্যাপারটা যেন আস্তে আস্তে খানিকটা পরিষ্কার হলো। বিমলা নামের ওই মেয়েটি সবকিছু স্বীকার না করলে কোনো কিছুই করা যেত না। পরে বুঝতে পেরেছিলাম সে আসলে কোনো দাগী অপরাধী নয় এবং একটা বিশেষ কারণে সে অপরাধটা করেছিল, এবং সত্যি সত্যি যে অখিলেশ হালদার মারা যাবে সেই কথাটা সে নিজেও জানতে পারেনি, বা জানতো না বলতে পারিস। যাকে বলা যায় তার অজ্ঞাতেই পুরো ব্যাপারটা ঘটেছে। এসব কিছুর মাস্টার মাইন্ড ছিল তার হাজবেন্ড অতনু রায়। এভাবে খাপছাড়া ভাবে আমায় বললে তো কিছুই হবে না। প্রথম থেকে বল, প্রথম থেকে ব্যাপারটা কি হয়েছে। তুই তো জানিস উপন্যাস পড়তে পড়তে সমস্ত ব্যাপার থ্রিলিং ছাড়া আমি আর কিছু পছন্দ করি না। যেদিন থেকে এই বইগুলো পড়া শুরু করেছিস সেদিন থেকে তোর আঁকাআঁকি বন্ধ হয়ে গেছে। যাক, পুলিশের প্রয়োজনে স্কেচ করা এবং নিজের জন্য সময় বার করে আঁকা দুটো কিন্তু একেবারেই আলাদা ব্যাপার। এই প্লিজ, এখন এসব কথা থাক। তুই আগে কেসের ব্যাপারটা বল, অখিলেশ হালদারের কথা বল। সরঞ্জিত মনে মনে ব্যাপারটা একটু ঝালিয়ে নিল, আর সেটা করতে গিয়েই তার মনে পড়ল থানায় বসে বিশু সরকার এবং পুলিশ অফিসার মিস্টার দাসের সামনে বলা কথাগুলো। তখন বিমলা ধরা পড়েছে। একরকম বলতে গেলে সে সব কথা স্বীকার করেছে। তাকে রুদ্রপুর থানায় আটকে রাখা হয়েছে এবং অতনু রায়ের খোঁজ চলছে। আগের দিন সকালের ঘটনা। বিমলা সবকিছু স্বীকার না করলে তো বুঝতেই পারতাম না, কিন্তু আপনি কি করে বুঝতে পারলেন বলুন তো সরঞ্জিত বাবু যে বিমলার সঙ্গে এই খুনের ব্যাপারটা জড়িয়ে আছে? বিশেষ করে যখন মোবাইলে কারোর কোনো যোগাযোগ নেই তখন। দেখুন, মোবাইলে কারোর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই, ঠিক এই ব্যাপারটাতে আমি সন্দেহ করেছিলাম। কিন্তু বিমলা প্রথম থেকে বোধহয় এইসব কিছু তেমন ভাবে ভাবেনি। গোটা ব্যাপারটা আমি আমার মতো করে সাজিয়েছি, সেইভাবেই বলছি, আপনারা শুনুন। তারপর যদি কোথাও কোনো গলদ থেকে থাকে সেটা পরে দেখা যাবে। কলেজের সময়েও অখিলেশবাবু এই বিমলা নামের মেয়েটিকে পছন্দ করতেন, কিন্তু অখিলেশবাবু এখন যেমন ভালো মানুষ এবং নিরীহ, যাকে আপনারা এক কথায় গোবেচারা বলে থাকতেই পারেন, তার থেকে একটু বেশিই ছিলেন। যাই হোক, তাই সেই সব ব্যাপারে উৎসাহ দেখাতে পারেননি। এদিকে বিমলার ব্যাপারে খোঁজ নিয়ে আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে কলেজের আগে থেকেই সে একটু ওই উচ্ছৃঙ্খল চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল। অখিলেশের মতো একজনকে তার পছন্দ হওয়ার কথাও নয়, হয়ওনি। এখন কলেজের দ্বিতীয় বর্ষে থাকাকালীন অতনু রায় নামে একটি ছেলেকে সে বিয়ে করে ফেলে, আর এই ছেলেটি তখন প্রাইভেট কোম্পানি ছোটখাটো একটা চাকরি করত। বুঝতেই পাচ্ছেন, তার মতো প্র্যাকটিক্যাল একজন ছেলের সঙ্গে বিমলা রায়ের বেশ ভালোই মিলেছিল। বিয়ের কয়েকটা বছর প্রথম ভালোই ছিল, তারপরে অতনু রায়ের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। বিমলার তখন সামান্য সন্দেহ হয়েছিল এবং তার সঙ্গে নানা অসামাজিক কাজকর্মেরও ওই অতনুবাবু জড়িয়ে পড়েছিলেন। যাই হোক, এভাবেই চলছিল। এখন দেখতে দেখতে তো অনেকটা সময় কেটে গেছে। অতনু রায় কিংবা বিমলা রায় কেউ ডিভোর্সের কথা একবারও ভাবেননি। কোনো রকম ভাবে তাদের চলে যাচ্ছিল। নবাবগঞ্জ থেকে 2 স্টেশন দূরে শিমুলপুর বলে একটা গ্রাম, এই গ্রামের কাছেই ছিল অতনু রায়ের বাড়ি। দিনার দায়ে বাড়িটাও বিক্রি হয়ে যায়। অতনু রায় বিমলা রায়ের সঙ্গে এসে ওঠে তার বাড়িতে, অর্থাৎ নবাবগঞ্জে। সেখানে বিমলার পরিবার বলতে ছিল একমাত্র তার অসুস্থ বাবা। মা তো আগেই মারা গেছিল। তার বাবার অসুস্থতার খরচ এবং সমস্ত কিছু চালাতে গিয়ে বিমলার চাকরি জোগাড় করে ছোটখাটো। অতনু চাকরি করতো, কিন্তু তার টাকা পয়সা কোনো কিছু বিমলা পেত না। এভাবেই চলছিল।
হঠাৎ এর মাঝে একদিন মানে মাস 2 আগে বিমলার সঙ্গে কাকতালীয়ভাবে দেখা হয়ে যায় অখিলেশবাবু। আর অখিলেশবাবু সমস্ত কথা শুনে বিমলাকে সাহায্য করার কথা বলে। বোধহয় সেই কারণে আরো 2-1 বিমলা অখিলেশবাবুর সঙ্গে দেখা করে এবং 1 লাখ টাকা অখিলেশবাবু কিছুদিন আগেই তুলে বিমলাকে দেন, এবং বাকিটা আমি বাকি সমস্তদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। এত পর্যন্ত আপনি ঠিকই বলেছেন। বিমলা রায় যে কথা বলেছে তা মোটামুটি এই ধরনেরই। কিন্তু টাকা যদি অখিলেশ দিয়ে থাকে তাহলে অখিলেশকে বিমলা কেন মারতে যাবে? এইখানেই হচ্ছে আসল সমস্যা। বিমলা তাকে মারতে চায়নি এবং অতনু রায় তাকে মারবে সে কথাও সে স্বপ্নে কখনো ভাবেনি। এখন মনে আছে একটি লোক এবং একটি মেয়ে পুলিশকে খবর দিয়েছিল যে ওই অখিলেশের মৃত্যুর ব্যাপারটা। তারা তখন বিষ্ণুপুরে যাচ্ছিল। আপনার কাছে তো ফোনটা এসেছিল। প্রথমে ফোনে যে মেয়েটি কথা বলেছিল সেই মেয়েটির সঙ্গে বিমলা রায়ের কোনো মিল পেয়েছেন? সেদিন ওরা নাম ঠিকানা সবকিছু ভুল দিয়েছিল, কিন্তু কেন? আরে সেদিন অফিসের পরে অখিলেশ বাবুর সঙ্গে বলতে গেলে কাকতালীয়ভাবে বিমলা এবং অতনুর দেখা হয়ে যায়। এদিকে অতনু তো বিমলার কাছ থেকে অখিলেশের সম্বন্ধে কথা শুনেছে, আর অতনু তো ভালো ছেলে ছিল না, তাই তার মন প্রথমে একটু অন্যদিকে গিয়েছে। পুরনো প্রেমিকের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছে বিমলা। এই ব্যাপার নিয়ে হাইওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে তারা হয়তো বাকবিতণ্ডাও করেছে। একেই ওই জায়গাটা যাকে বলে নির্জন। তারপর বোধহয় মারামারি কিছু উপক্রম হয়েছিল। তার মধ্যে বিমলা পুলিশকে ফোনও করেছিল। সে জানতো অতনু খুব একটা ভালো মানুষ নয়, কিন্তু খুন করে ফেলবে এই ব্যাপারটা সে বুঝতেও পারেনি। কিন্তু টেলিফোনটা করে ফেলা হয়েছে। এখন খবর দিয়ে সেখান থেকে ভয় পেয়ে তারা পালিয়ে যায়। পরে পুলিশের কাছে খবর পেয়ে সে নিচে এলেও অতনু কিন্তু পুলিশের সঙ্গে দেখা করতে আসেনি। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে বিমলা এমন একটা কাজ করতে পারে না, বিশেষ করে তার ব্যাপারে খোঁজ করে যখন আমি জানতে পেরেছি তার বাবার একটা বড় অপারেশনের জন্য প্রায় 70 থেকে 80 হাজার টাকা প্রয়োজন, তখন ব্যাপারটা আমার পরিষ্কার হয়ে গেছে। তারপরে অতনু রায়ের কথা জানতে পারার পরে আমি বুঝতে পারি এই কাজটা সেই করেছে। অতনু রায় নিজেও সে ব্যাপারটা করতে চায়নি বা হয়তো করবে ভাবেওনি, কিন্তু রাগের মাথায় কিংবা অন্য কোনো কারণে হয়তো কাজটা সে ভুল করে ফেলেছে। কিন্তু অতনু রায়কে কিভাবে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে ঠিকই, কিন্তু তার জন্য আমাদেরকে বিমলাকে ছাড়তে হবে, মানে ছেড়ে দিতে হবে। ওকে ছেড়ে দিলেই সে খবর পেয়ে অতনু রায় ঠিক তার সঙ্গে দেখা করতে আসবে। সমস্ত কথা শুনে সায়ন্তিকা বলল, সত্যি এমনি এমনি বলে না, যে বাস্তবের গল্প বইয়ের গল্পকেও মাঝে মাঝে হার মানায়। অখিলেশ বাবুর মতো একটা লোক অন্য একজনকে সাহায্য করতে গেলে এমন ভাবে মারা যাবে সে কথা কেই বা জানতো বল। কিন্তু অতনু রায় কি ধরা পড়েছে? না, তবে খুব শিগগিরই ধরা পড়ে যাবে। পুলিশের লোক চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রুদ্রপুরের কাছে অতনু রায়কে একবার দেখাও গেছে। আশা করছি 2-1 দিনের মধ্যে সে ধরা পড়লেই আমি কলকাতায় ফিরবো। তুই তৈরি হয়ে থাকিস, বুঝলি? কথা শেষ করে মোবাইলটা নামিয়ে রাখলো সরঞ্জিত। গোটা ব্যাপারটা সে এখনো ভালোভাবে গুছিয়ে উঠতে পারেনি। ঠিক কেন ছুরি মেরেছিল অতনু? অখিলেশ হালদারের সঙ্গে বিমলা রায়ের অন্যরকম কোনো সম্পর্ক তৈরি হওয়ার মতো ব্যাপার সে কি দেখেছিল? তাই কথা কাটাকাটি এবং তারপর আক্রমণ করে। 2 দিন অপেক্ষা করতে হবে, তার মধ্যেই ধরা পড়ে যাবে অতনু রায়। সরঞ্জিত 2 হাত মাথার পেছনে রেখে হেলান দিল। একটু ঘুমোনো দরকার। ঠিক তখনই মনে পড়ল মিস্টার দাসের বলা একটা কথা। আপনি তো আমার নিমন্ত্রণ গ্রহণ করলেন না, তবে কেসটার সমাধান হয়ে গেলে একবার কিন্তু আমার বাড়িতে আপনাকে যেতেই হবে। আমার বউ কিন্তু আপনাকে নিমন্ত্রণ করে রেখেছে। সরঞ্জিত হাসলো। কেন হাসলো সে নিজেও জানে না। তারপর 2 চোখ বন্ধ করে সে তলিয়ে গেল গভীর ঘুমে।